আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, পাশাপাশি আমাকে শুনতেও পাচ্ছেন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করে। আমি আপনাদের গ্রুপে বলেছিলাম যে আমরা আজকে থেকে আমাদের প্রশ্ন সমাধানগুলো শুরু করব টেক্সট বুকের। আপনাদের এর আগে তো প্রশ্ন সমাধান করানো হয়নি। তো যেটা বলতেছিলাম, আসেন, আমাদের পরীক্ষায় টোটাল 40টা প্রশ্ন থাকবে। আমাদের লিসেনিংয়ে থাকবে 20টা প্রশ্ন। এটা হচ্ছে 5 মার্কস করে, হ্যাঁ। তাহলে 20টা প্রশ্নের টোটাল 100। আমাদের এটা হচ্ছে লিসেনিংয়ে। আর আমাদের রিডিংয়েও থাকবে 20টা প্রশ্ন, হ্যাঁ। রিডিংয়েও সেম 20টা প্রশ্ন। একটা প্রশ্নে আমাদের মার্কস হবে 5 কইরা, হ্যাঁ। তো এখানেও হচ্ছে 100। তাহলে দেখেন আমাদের টোটাল কোশ্চেন 40টা, হ্যাঁ। বিশটা কোশ্চেন 100 মার্কস। আর হচ্ছে রিডিংও 20টা কোশ্চেন 100 মার্কস। ওয়েল্ডিং শিখতে বেশ সময় লাগে না, 2-3 মাস লাগে, বা সর্বোচ্চ 3 থেকে 4 মাস লাগতে পারে, হ্যাঁ। প্রাইভেটলি শিখলে হয়তো 2-3 মাস লাগে, সরকারি শিখলে হয়তো 3-4 মাস লাগতে পারে। বাদ বাকি ইনফরমেশন আমি শুরুতে বলছি, ভিডিওগুলো শুনে দেখবেন। আচ্ছা, আসেন, 40টা প্রশ্ন থাকবে আমাদের। লিসেনিংয়ে থাকবে 20টা, 100 মার্কস। আর রিডিংয়ে থাকবে 20টা, সেখানে 100 মার্কস। তো আমরা আমাদের অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেইগুলো সমাধান করব। আমাদের প্রত্যেক অধ্যায় রিডিং 5টা কোশ্চেন, লিসেনিং 5টা কোশ্চেন, টোটাল 10টা প্রশ্ন আছে প্রত্যেকটা অধ্যায়। তো আপনি যদি এই 10টা প্রশ্ন প্রত্যেক অধ্যায় সমাধান করেন, তাহলে আপনি প্রশ্নের ক্যাটাগরি সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। কিভাবে প্রশ্ন হবে, কিভাবে উত্তর দিতে হবে, কিভাবে আসবে, এই সকল বিষয়ে ভালো একটা ধারণা পাবেন। তো এই জন্য আমরা প্রত্যেক অধ্যায়ের প্রশ্নগুলো একবারে ভেঙে ভেঙে বুঝে বুঝে করব। আর প্রশ্ন সমাধান করার জন্য কিন্তু আপনার প্রচুর শব্দার্থ জানতে হবে। এখন প্রচুর শব্দার্থ বলতে আমি আপনাদের যে শব্দার্থগুলো দিয়েছি সেইগুলো জানলেই হবে। আপনার শব্দকোষে 1-2 তথ্য সংস্কৃতি এগুলো তো পড়াইছি। তো এই শব্দার্থগুলো জানলেই আপনি হচ্ছে প্রশ্নগুলো সহজে বুঝবেন এবং সমাধান করতে পারবেন। আর আপনি যদি এই শব্দার্থগুলো না জানেন, তাহলে কিন্তু আমি প্রশ্ন সমাধান করাইলেও আপনি বুঝতে পারবেন না। তো এই জন্য যাদের শব্দার্থে ঘাটতি আছে, দয়া করে শব্দার্থ পড়েন, হ্যাঁ। তো চলেন, আমি বলছি যে প্রত্যেকটাতে 10টা করে কোশ্চেন থাকবে, রিডিং 5টা, লিসেনিং 5টা, টোটাল 10টা করে কোশ্চেন থাকবে। আমরা এই কোশ্চেনগুলো সমাধান করব এবং কয়েকটা অধ্যায় সমাধান করিয়ে দেওয়ার পর আপনাদের আমি মডেল টেস্ট আকারে পরীক্ষা নিব, আবার সেগুলো বুঝাইয়ে দিব, যাতে করে আপনারা কোশ্চেন সম্পর্কে ভালো একটা ধারণা পান। তো প্রথম অধ্যায়ের আমি রিডিং দিয়ে শুরু করতেছি। আর প্রশ্ন যখন সমাধান করাবো, আপনি শুধু দেখবেন, আপনার কিচ্ছু করার দরকার নেই, জাস্ট দেখবেন এবং বুঝবেন। পরে আবার দ্বিতীয়বার দেখে দেখে নোট করবেন। প্রথমবার শুধু দেখবেন আমি কি বলতেছি, কি করতেছি, কোনটা কীভাবে হয়েছে, এটা দেখবেন। আর দ্বিতীয়বার দেখে দেখে নোট করবেন, হ্যাঁ। আবার নোট যে করবেন সেটাও আবার সব নোট করবেন না। এখন দেখা গেল একটা প্রশ্নে 100 শব্দ আছে, আপনার 100 শব্দ নোট করার দরকার নেই। আপনি যে শব্দগুলো জানেন না শুধু সেগুলো নোট করবেন, যেগুলো জানেন ওইগুলো নোট করার দরকার নেই, কেমন? এটা মনে রাখেন। তো আমরা দেখেন, আমরা আছি হচ্ছে এটা কত নম্বর পৃষ্ঠা? আপনাদের 58 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ। 58 নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে রিডিংয়ে আছে। এই যে ইক্কি মানে হচ্ছে রিডিং, যেখানে লেখা আছে রিডিং, হ্যাঁ। চলেন আমরা শুরু করি। প্রশ্নের হেডিংগুলো বোঝার দরকার আছে, প্রশ্নের হেডিং দিয়ে শুরু করব। হেডিংগুলো
পরবর্তীতে দেখে দেখে আপনি একটু লিখে নিন বইয়ের উপরে, হ্যাঁ। আর সকল অধ্যায়ে প্রায় সেম হেডিং, এই জন্য একটা বা দুইটা অধ্যায়ের হেডিং আমি বলবো, এরপর আর হেডিংগুলো বলবো না। এই জন্য আমি যে দুইটা অধ্যায়ের হেডিং বলবো এই হেডিংগুলো একটু মার্ক করে, হ্যাঁ। ধাও মানে পরবর্তী, এই ধানা মানে শব্দ আর ওয়া মানে সাথে, পরবর্তী শব্দের সাথে খোয়ানগে ইন্নুন, খোয়ানগে ইন্নুন মানে সম্পর্ক আছে বা সম্পর্কিত, খসন, খসন মানে বিষয়, সম্পর্কিত বিষয়, মুয়ত মানে কি, আর ইমনিকা দিয়ে প্রশ্ন বোঝায়, তাহলে একত্রে বললে মুয়াস ইমনিকা কি, পরবর্তী শব্দের সাথে সম্পর্কিত বিষয় কি। তো আমাদের এখানে আমাদের বাছাই করতে বলছে সম্পর্কিত বিষয়, এই যে এইটুকু আমাদের কিওয়ার্ড, যে সম্পর্কিত বিষয়টা আমরা বাছাই করব। কীভাবে বাছাই করব দেখেন, এদিকে তাকান, এখানে একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে নারা। নারা মানে কি ভাই? নারা মানে হচ্ছে দেশ। এখন এই শব্দটার সাথে নিচে যে চারটা অপশন আছে, কোন শব্দটা সম্পর্কিত সেইটা আমরা দেখব। এক নম্বর আছে নেফাল, নেফাল মানে নেপাল। দুই নম্বরে হচ্ছে নামজা, নামজা মানে পুরুষ। তিন নম্বরে হচ্ছে 30-এর সাথে সে আছে, সে মানে বছর। 4 নম্বরে হয়েসা ওয়ান মানে কোম্পানির কর্মচারী, কোম্পানির কর্মচারী। তো দেখেন আমাদের প্রশ্ন হচ্ছে নারা, দেশ, এটার সাথে কোনটা সম্পর্কিত? নেপাল, পুরুষ, 30 বছর, কোম্পানির কর্মচারী। তাহলে দেশ এটার সাথে সম্পর্কিত 1 নাম্বারটা নেপাল, নেপাল একটা দেশ। তো আমাদের উত্তর হবে 1 নাম্বার। তাহলে এই প্রশ্নের সিস্টেম হচ্ছে একটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের সাথে কোন অপশনের সম্পর্ক আছে আমাদের সেইটা বাছাই করতে হবে, কেমন? তো আমরা চলে যাচ্ছি আমাদের 2 থেকে 3 নাম্বার। দেখেন 2 থেকে 3 নাম্বার, ভিনগানে, ভিনগানে মানে শূন্যস্থানে, শূন্যস্থানে ধুরোগাল প্রবেশের, শূন্যস্থানে প্রবেশের, খাজাং, খাজাং মানে সবচেয়ে, শূন্যস্থানে প্রবেশের সবচেয়ে, আলমাজন সঠিক, ফসল বিষয়, খরশিপস বাছাই করুন। শূন্যস্থানে প্রবেশের সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন, হ্যাঁ। তাহলে এগুলো ভিনগান, ভিনগান মানে শূন্যস্থান। আপনাদের পরীক্ষায় আমি তো একটু আগে বললাম যে আমাদের হচ্ছে 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে লিসেনিং আর একটা রিডিং। একটু আগে তো আমি আপনাদের বললাম, হ্যাঁ। তো একটা হচ্ছে রিডিং, রিডিংয়ে কয়টা প্রশ্ন? 20টা। লিসেনিংয়ে কয়টা প্রশ্ন? লিসেনিংয়েও 20টা, ঠিক না? লিসেনিংয়েও 20টা। এখন দেখেন এই রিডিংয়ে সবচেয়ে বেশি থাকে শূন্যস্থান। শূন্যস্থান অনেক সময় 10-12টাও থাকে, 10-12টা। রিডিংয়ে প্রশ্নই 20টা, এর ভিতরে 10-12টা শূন্যস্থান থাকে আর কি, কোশ্চেন বেশি হার্ড হইলে। তো আপনার ধরেই রাখতে হবে যে শূন্যস্থানে একবারে কম করে হলো 7-8টা থাকবে, আপনার একবারে কম হইলো 7-8টা শূন্যস্থান থাকবে। তো দেখেন রিডিংয়ে প্রশ্নই থাকে 20টা, সেখানে যদি 7-8টাই শূন্যস্থান থাকে মানে প্রায় 50% শূন্যস্থান। তার মানে রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে শূন্যস্থান। এই টুকিটাকি যে কথাগুলো বলি এগুলো মাথায় রেখেন, হ্যাঁ। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট শূন্যস্থান, শূন্যস্থান সবচেয়ে বেশি আসে। সুতরাং আপনি যদি শূন্যস্থান ভালো পারেন তাহলে আপনার স্কোর ভালো হবে, আর যদি শূন্যস্থান ভালো না পারেন তাহলে স্কোর ভালো হবে না। তো দরকারে শূন্যস্থানে ফোকাস দিবেন। চলেন পরে আসি। তো আমরা এখানে শূন্যস্থান সমাধান করব। তো এখানে বলছে শূন্যস্থানে প্রবেশের সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। চলেন তো এখানে কি আছে দেখি। যদিও এটা সহজ একটা শূন্যস্থান। দেখেন এখানে একটা শব্দ দেওয়া আছে, শব্দের সামনে একটা শূন্যস্থান আছে। শব্দটা কি দেওয়া আছে? জিগপ। জিগপ মানে হচ্ছে পেশা। সামনে একটা শূন্যস্থান দেওয়া আছে, ওখানে একটা শব্দ বসবে। এখন পেশা, এখানে কোন শব্দটা বসবে? ইয়োজা মানে হচ্ছে মহিলা। এরপর হচ্ছে 25 বছর। এরপর হচ্ছে নংবু, নংবু মানে কৃষক। এরপর হচ্ছে দেগুশি, দেগুশি মানে হচ্ছে দেগু শহর।
দেখেন পেশা, পেশা কি মহিলা, পেশা কি 25 বছর, পেশা কি কৃষক, পেশা কি দেগু শহর। তাহলে পেশা ওই শব্দটার সাথে আমাদের মিল আছে যে নঙ্গু, কৃষকের নঙ্গু কৃষক, এটার মিল আছে। আমাদের উত্তর হবে 3 নম্বর। তো পেশা তো আর মহিলা হইতে পারে না, পেশা তো আর 25 বছর হইতে পারে না, পেশা তো আর দেগু শহর হইতে পারে না, তাহলে পেশা হবে কৃষক। এইগুলো সহজ শূন্যস্থান, কঠিনগুলো সামনে আসবে। হ্যাঁ, শূন্যস্থান কোন জায়গা থেকে আসে? শূন্যস্থান আসে ডায়লগ থেকে, শূন্যস্থান আসে ব্যাকরণ থেকে। কেমন? তো দেখেন 3 নম্বরে আর একটা শূন্যস্থান আছে, খুবজক। খুবজক মানে হচ্ছে জাতীয়তা। এই যে আমি লিখলাম খুবজক জাতীয়তা, এখন আপনার যদি এই শব্দটা জানা থাকে যে খুবজক হচ্ছে জাতীয়তা, তাইলে আপনার লেখার দরকার নেই, আর না জানা না থাকলে পরে নোট করে নেবেন। দেখেন জাতীয়তা, সামনে একটা শূন্যস্থান আছে, তো এখানে কোনটা বসবে? এক নম্বর আছে অবু। অবু মানে জেলে, নামজা পুরুষ, ভিয়েতনাম মানে ভিয়েতনাম, বুসান সেই মানে বুসান শহর, সেই মানে শহর। হ্যাঁ, আমাদের শব্দটা কি? আমাদের শব্দটা জাতীয়তা, এটার সাথে কোনটা মিলে? জেলে হয় না, পুরুষ হয় না, ভিয়েতনাম, এটাই উত্তর। জাতীয়তা, জাতীয়তা কি? জাতীয়তা হচ্ছে ভিয়েতনাম। জাতীয়তা বলতে দেশকে বোঝায়। হ্যাঁ, আর বুসান সেই মানে বুসান শহর, ওইটা তো হবে না। তাহলে আমাদের এখানে উত্তর হবে 3 নম্বর। আমি এগুলো করাই দেওয়ার পরেও আপনারা বাসায় আবার করবেন, একাধিকবার রিপিট করবেন। রিপিট না করলে, যদি আপনি এখন বুঝেও থাকেন, রিপিট না করলে দেখবেন যে কয়েকদিন পর আপনি ভুলে গেছেন কিভাবে করাইছি, কেমনে করাইছি মনে নেই। 4 থেকে 5 এখানে একটা প্রশ্নের হেডিং আছে, তো প্রশ্ন উত্তর দেওয়ার আগে প্রশ্নের হেডিং বোঝা জরুরি। প্রশ্নে কি চাইছে আপনি সেইটা বুঝলে সহজেই উত্তর বের করতে পারবেন। দেখেন ধাউম পরবর্তী, খুরুল লেখা, পরবর্তী লেখা, ইক্কো পরে, পরবর্তী লেখা পরে, নেয়ং গোয়া বিষয়ের সাথে, খাত্থন, খাত্থন মানে একই বা মিল, এখানে বুঝাবে মিল। খসল বিষয়, মিল বিষয়, খরুশিপসিও বাছাই করুন। পরবর্তী লেখা পরে বিষয়ের সাথে মিল বিষয়, বিষয়ের সাথে মিল বিষয় বাছাই করুন। তো আমাদের এখানে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড হচ্ছে যে খাত্থন খসল, মিল বিষয়। হ্যাঁ, তো মিল বিষয়টা বাছাই করব। তো আমাদের এখানে মিল বিষয়টা খুঁজে বের করতে বলছি। হ্যাঁ ভাই, আমি তো বলছি যে এগুলো অবশ্যই বইয়ে নোট করবেন, কিন্তু সেটা এখন না, দ্বিতীয়বার দেখবেন তখন, এখন বুঝবেন। তো এটাকে একটা আইডি কার্ড বলা যায়। হ্যাঁ, তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি একটু আগে বলছিলাম যে আমাদের টোটাল প্রশ্ন কয়টা? প্রশ্ন হচ্ছে 40টা। আর সময় কতক্ষণ জানেন এটার জন্য? সময় মাত্র 50 মিনিট। তার মানে দেখেন গড়ে একটা প্রশ্নে এক মিনিট 15 সেকেন্ড সময় পাচ্ছেন। গড়ে একটা প্রশ্নে আপনি সময় পাবেন 1 মিনিট 15 সেকেন্ড। এখন দেখেন এই যে প্রশ্নটা, এই যে 4 নম্বর প্রশ্নটা, এত বড় প্রশ্নটা 1 মিনিট 15 সেকেন্ডে গড়ে আর কি আপনার সমাধান করতে হবে। আপনি যদি ভালো রিডিং পড়তে না জানেন, আপনি যদি শব্দ অর্থ না জানেন, তো আপনি তো মিলাইতেই পারবেন না। আপনার তো এটা পড়তেই 2 মিনিট লাগবে। নিচে দেখেন এই যে এগুলোর বলে প্যাসেজ। এই যে দেখেন এখানে 3 লাইনের একটা প্যাসেজ আছে, নিচে আবার বড় বড় অপশন আছে। তো এই প্রশ্নটার জন্য তো গড়ে আপনি 1 মিনিট 100 মিনিট সময় পাবেন। তো এখন আপনার তো এটা পড়তেই লাগবে 2 মিনিট, এরপর অনুবাদ করতে লাগবে 2 মিনিট, এরপর যদি আবার এই 4টা অপশনের সাথে মিলাইতে বলি তাহলে আরও 2 মিনিট লাগবে। তো দেখা যাবে আপনার 5-6 মিনিট একটা প্রশ্নে চলে গেছে। তাহলে আপনি বাকি প্রশ্ন দিবেন কিভাবে? আর এরকম বড় প্রশ্ন 3-4টা থাকে।
তাহলে উপায় কি এখন? উপায় হচ্ছে এই প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করতে হবে। আপনি যত বেশি প্রশ্ন সমাধান করবেন, আপনি তত বুঝে ফেলবেন যে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, কোন প্রশ্নের উত্তর কিভাবে বের করতে হয়। মানে আপনার প্রশ্ন সমাধানের যে দক্ষতা, আপনার প্রশ্ন ধরার যে দক্ষতা, সেইটা তখনই বাড়বে যখন আপনি বেশি বেশি সমাধান করবেন। তো আপনি শুধু যদি ভোকাবুলারি পড়তে থাকেন হবে না, প্রশ্নও সমাধান করা লাগবে। আবার প্রশ্ন একই টাইপের প্রশ্ন বারবার সমাধান করা লাগবে, কারণ আপনি যত বেশি সমাধান করবেন প্রশ্ন ধরার অ্যাবিলিটি তত বাড়বে। তো এই জন্য প্রশ্ন সমাধান দয়া করে কেউ ফাঁকি দিবেন না। তাহলে যেটা বলছিলাম যে 40টা প্রশ্নের জন্য সময় হচ্ছে মাত্র 50 মিনিট। প্রস্তুতি খারাপ থাকার জন্য যত মানুষ পরীক্ষায় খারাপ করে বা পরীক্ষায় পাশ করতে পারে না বা টিকতে পারে না, আপনি যাই বলেন, তার চেয়ে বেশি মানুষ পরীক্ষায় খারাপ করে সময়ের অভাবে। বেশিরভাগ মানুষ সময়ের সাথে তাল মিলাইতে পারে না। 40টা কোশ্চেনের জন্য মাত্র 50 মিনিট টাইম। বেশিরভাগ মানুষ সময়ের সাথে তাল মিলাইতে পারে না বিধায় পরীক্ষায় খারাপ করে। তো আমরা এটা করব না। আমি গত ক্লাসে আপনাদের 50টা ভোকাবুলারি দিয়ে বলছি 10 মিনিট টাইম। আমি যদি বলি 10 মিনিট, আপনি ওই 10 মিনিটই উত্তর দিবেন। তাতে আপনার হোক অথবা না হোক, অথবা সব ভুল হোক, একটাও সঠিক না হোক, টাইম মেনটেন করতে হবে এখন থেকে। যদি টাইম মেনটেন না করেন পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন না। যদি আমি বলি যে আপনি এই পরীক্ষাটা 20 মিনিটে দিবেন, আপনি যখন দেওয়া শুরু করবেন ঘড়ি দেখে শুরু করবেন, 20 মিনিটই দিবেন। তাতে আমি যে টাইমে দিতে বলছি সেই টাইমে যদি নাও দিতে পারেন, আপনি যদি তার 2 ঘন্টা পর দেন বা 2 দিন পরেও দেন, বাট দয়া করে টাইমটা মেনটেন করবেন। আর এটা লেখা থাকবে যে কোন পরীক্ষার জন্য কতটুকু টাইম আমি দিচ্ছি। তো এই জন্য দয়া করে টাইমটা মেনটেন করেন। হ্যাঁ, আর এখন এই যে টুকিটাকি খুচরা আলাপগুলো করতেছি, ছোটো ছোটো ইনফরমেশনগুলো দিচ্ছি, এগুলো গুরুত্বপূর্ণ, মাথায় ঢুকাই নিয়ে। তো যাই হোক, চলেন আমরা এই আইডি কার্ডটা সমাধান করব। এখন বড় প্রশ্ন সমাধান করার উপায় হচ্ছে বা সিস্টেম হচ্ছে অপশনগুলো ধরে ধরে আপনার প্রশ্নের সাথে মিলাইতে হয়। অপশন ধরে প্রশ্নের সাথে মিলাইতে হয়। পুরো প্রশ্ন না পড়ে অপশন ধরে প্রশ্নের সাথে মিলাইতে হয়। কিন্তু আমি এই আইডি কার্ডটা পুরোটাই আপনাদের একটু বুঝিয়ে দেব, যেহেতু আমরা প্রথম সমাধান করতেছি। আগেই যদি আমি শর্টকাটে দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি পুরো আইডি কার্ডটা একটু আপনাদের লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন লেখা আছে ওয়েগুগিন, অর্থ বিদেশি। তো বিদেশিদের ধুংনুকজং, এই ধুংনুকজং মানে পরিচয়পত্র। তাহলে আমরা বুঝলাম এটা একটা বিদেশিদের পরিচয়পত্র। এই যে লেখা আছে আবার ওয়েগুগিন মানেও বিদেশি। এই যে এইমাত্রই বলা, বিদেশিদের ধুংনুক বন মানে পরিচয় নাম্বার, বিদেশিদের পরিচয় নাম্বার। এই যে একটা নাম্বার আছে, এইটা হচ্ছে ওনার আইডি কার্ড নাম্বার। বিদেশিদের যে আইডি কার্ড এখানে দিচ্ছে সেটার নাম্বার, বিদেশিদের পরিচয় নাম্বার। এরপর লেখা আছে দেখেন সংমিয়ম মানে নাম। ওনার নাম কি? ওনার নাম হুইয়েন ওনার নাম। এরপর খুক্কা মানে দেশ। তো ওনার দেশ কোনটা? এই যে দেখেন দেশ হচ্ছে ভিয়েতনাম। তারপর হচ্ছে সেরিও ঝাগিয়ক। সেরিও মানে অবস্থান, ঝাগিয়ক মানে যোগ্যতা, অবস্থানের যোগ্যতা। এটাকে ভিসা স্ট্যাটাসও বলা যায়। হ্যাঁ, অবস্থানের যোগ্যতা, অথবা আপনি যদি ভিসা স্ট্যাটাস বলেন তবুও হবে। অবস্থানের যোগ্যতা। এই যে দেখেন ভিজন মনসুইয়, এটার অর্থ অপেশাদারী কাজ। অবস্থানের যোগ্যতা অপেশাদারী কাজ, মানে সে অপেশাদারী কাজ করার জন্য কোরিয়াতে আসে। E9 লেখা আছে, এটা হচ্ছে ভিসার ক্যাটাগরি। আপনারা যে কোরিয়াতে যাবেন আপনাদেরও ভিসা হবে E9 ভিসা, মানে সে E9 ভিসায় কোরিয়াতে আসে। নিচে লেখা আছে দেখেন ফালগুপ ইলজা, অর্থ হচ্ছে ইস্যুর তারিখ, মানে এই আইডি কার্ডটা যেদিন তৈরি করছে বা ইস্যু করছে সেই তারিখ হচ্ছে 24 সালের 5 মাসের 10 তারিখ। কোরিয়ানরা কিন্তু আগে বছর লেখে, তারপর মাস লেখে, তারপর দিন লেখে। নিচে লেখা আছে দেখেন সল সুরিবগুক, মানে হচ্ছে সল ইমিগ্রেশন বা সিউল ইমিগ্রেশন। হ্যাঁ, সিউল ইমিগ্রেশন থেকে এটা দেওয়া হয়েছে।
তাহলে এটা একটা বিদেশিদের পরিচয়পত্র, এখানে তার পরিচয়পত্রের একটা নাম্বার আছে, এরপর হচ্ছে তার হুইয়েন তার নাম আছে, এরপর তার খুবকা দেশ আছে ভিয়েতনাম, এরপর অবস্থানের যোগ্যতা অপেশাদারি কাজ, নিচে আছে ইস্যুর তারিখ, আর এটা দেওয়া হয়েছে সিউল ইমিগ্রেশন থেকে। তো আমরা এই ইনফরমেশনগুলো পাইলাম, আমরা ইনফরমেশনগুলো বুঝলাম। এখন আমরা অপশনের সাথে ইনফরমেশনগুলো মিলাবো। আমরা কিন্তু খুঁজতেছি মিল বিষয়, মনে আছে উপরে তাকানো যে হেডিং, আমরা কোন বিষয় খুঁজতেছি, আমরা খুঁজতেছি মিল বিষয়। আবার অনেক সময় কিন্তু এমনও বলে যে অমিল বিষয়টা বাছাই করুন, মানে যে বিষয়টা মিল নেই অমিল বিষয় বাছাই করুন, মানে ভুলটা বাছাই করুন সেটাও বলে। তো আমরা মিল বিষয় খুঁজতেছি, চলে মিল বিষয় একটু মিলে দেখি যে মিল বিষয় পাই কিনা। এখানে লেখা আছে ভিয়েতনাম, মানে হচ্ছে ভিয়েতনামের সারাম, সারাম মানে মানুষ, মানে এই লোকটা ভিয়েতনামের মানুষ কিনা দেখেন তো, ভিয়েতনামের মানুষ। এই যে এখানে লেখা ছিল দেশ ভিয়েতনাম, লেখা ছিল কিনা দেখেন তো, মিলে গেছে, এক নাম্বারই তো মিলে গেছে, এই লোকটা ভিয়েতনামের মানুষ। যেহেতু প্রথম বাক্যটাই মিলে গেছে সুতরাং এইটাই উত্তর, এক নাম্বার উত্তর। যেখানে ভিয়েতনাম এখানে ভিয়েতনাম, তাহলে উনি কোন দেশের মানুষ, ভিয়েতনামের মানুষ। এটা কিন্তু মিলে গেছে ভাই। পরেরটা দেখেন 2 নম্বর অপশনে আছে স্যাঙ্গিল, স্যাঙ্গিল মানে জন্মদিন, ওনার জন্মদিন হচ্ছে এই যে 5 মাসের 10 তারিখ। আচ্ছা 5 মাসের 10 তারিখে ওনার জন্মদিন না, আমরা এখানে দেখছিলাম যে 5 মাসের 10 তারিখে ইস্যুর তারিখ, মানে এই আইডি কার্ডটা যেদিন ইস্যু করা হয়েছে, যেদিন দেওয়া হয়েছে বা যেদিন তৈরি করা হয়েছে আমরা যাই বলি, সেইটা 5 মাসের 10 তারিখ। আর এখানে বলছে জন্মদিন 5 মাসের 10 তারিখ, তার মানে এটাও মিলে নেয়। আমরা মিলটা আগেই পেয়েছি। যদি পরীক্ষায় এমন হয় যে আপনি মিল বিষয়টা বা সঠিক উত্তর 1 অথবা 2 নম্বরে পেয়ে ফেলছেন, একবার নিশ্চিত ওভার কনফার্ম, হ্যাঁ, তাইলে কিন্তু আপনার আর ওই বাকিগুলো কষ্ট করে পড়ার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নেই, হ্যাঁ। বাট আমি আপনাদের সবগুলো একটু পইরা দিই যেন আপনারা ভালো বুঝতে পারেন। এরপর দেখেন 7 মাসে ওয়েগুগিন বিদেশিদের, 7 মাসে বিদেশিদের ধন্যজঙ্গল পরিচয়পত্র, 7 মাসে বিদেশিদের পরিচয়পত্র ভাদাশ্রমনিদা পেয়েছে 7 মাসে। দেখেন তো এই 7 মাস কথাটা এই আইডি কার্ডের মধ্যে কোথাও আছে কিনা, 7 মাস আপনি খুঁজবেন, আপনি দেখবেন এখানে নাই, এই 7 মাস কথাটা কোথাও নেই, তাহলে এটাও ভুল, 3 নম্বরে ভুল। 4 নম্বরে লেখা আছে দেখেন ওই যে সউল সুরেবগুক, মানে সউল ইমিগ্রেশনে শেষে লেখা আছে ইরামনিদা, ইরামনিদা মানে কাজ করে। এই লোকটা উনি কি সউল ইমিগ্রেশনে কাজ করে না, এই যে সউল ইমিগ্রেশন থেকে অ্যাকচুয়ালি এই আইডি কার্ডটা তৈরি করে দেওয়া হয়েছে। আর এই লোকটা তো অপেশাদারি কাজ করে, মানে ইনলাইন ভিসায় কাজ করে, তার মানে হচ্ছে 4 নম্বরটাও ভুল, উনি সউল ইমিগ্রেশনে কাজ করে না। অ্যাকচুয়ালি এই যে আইডি কার্ডটা এইটা সউল ইমিগ্রেশন থেকে দেওয়া হয়েছে। তাহলে আমরা পুরোটা মিলাই দেখলাম যে 1 নম্বর উত্তর উনি ভিয়েতনামের মানুষ। আমরা যেহেতু প্রথম প্রশ্ন সমাধান করছি, যারা নতুন আছেন হয়তো একটু কঠিন লাগবে, একটু দুষ্ট কোশ্চেন মনে হবে, বাট কয়েকটা অধ্যায় সমাধান করলে দেখবেন যে আপনারও আয়ত্ত চলে আসছে, আর হচ্ছে খুব বেশি কঠিনও লাগতেছে না। প্রথম আপনার মনে হবে এত ইনফরমেশন কেমনে মনে রাখবো, এত কঠিন কেমনে মিলাবো, বাট কয়েকটা অধ্যায় সমাধান করলে দেখবেন ঠিক হয়ে গেছে। তো আমি আশা করি বুঝতে পারছেন আমাদের এখানে সঠিক উত্তর 1 নম্বরে মিলে গেছে। নিচে আসেন, নিচে দেখেন একটা প্যাসেজ আছে। এখন এই প্যাসেজটা একবারে হুবহুব তথ্য থেকে দেওয়া হয়েছে, তথ্য সংস্কৃতি থেকে। তথ্য সংস্কৃতি কোথায় দেখেন, এই যে তথ্য সংস্কৃতি পড়াইছি না, এগুলো পড়াইছি। তো আপনি যদি এই পুরো তথ্য সংস্কৃতিটা ভালো করে পড়ে থাকেন তাইলে আপনি প্যাসেজের উত্তর দিতে পারবেন। আর যদি আপনি তথ্য সংস্কৃতি না পড়ে থাকেন তাইলে কিন্তু প্যাসেজের উত্তর দিতে পারবেন না বা বুঝবেন না। তো যেটা বলতেছিলাম, এই যে প্যাসেজ এগুলো দেখবেন যে সব ওই যে তথ্য থেকে হুবহু দিয়ে দেয়। এখন এখানে 3 লাইনেরও বেশি একটা প্যাসেজ আছে, এরপর আবার অপশন আছে, হ্যাঁ। তো প্যাসেজ উত্তর দেওয়ার সিস্টেম হচ্ছে অপশনগুলো আগে পড়ে তারপর আমরা প্যাসেজের সাথে মিলাবো।
মানে আগে পুরো প্যাসেজ কোনোভাবেই পড়বো না, আগে পড়বো কি, আগে পড়বো অপশন। তো অপশনগুলো আগে পড়ার পর অপশন ধরে ধরে প্যাসেজে মিলাবো, কেমন? দেখেন তো আমরা অপশনগুলো পড়ি। সিনহান কাছের, সেনগুয়েগে বন্দুকে, হরিরুল কোমর, কাছের বন্দুকে কোমর খুবিয়া বাঁকা করে, কাছের বন্দুকে কোমর বাঁকা করে ইনসা হেয়া হামিদা সালাম করতে হবে। কাছের বন্দুকে কোমর বাঁকা করে সালাম করতে হবে। বন্দুকে কি কোমর বাঁকা করে সালাম করে ভাই? চলেন তো এটা একটু মিলিয়ে দেখাই আপনাকে। কোমর বাঁকা করে সালাম করে, এই যে এখানে লেখা আছে দেখেন, হরিরুল কোমর খুবিয়া বাঁকা করে ইনসা হামিদা সালাম করে। তাহলে কোমর বাঁকা করে সালাম করে, কাকে কোমর বাঁকা করে সালাম করে? খেয়াল করেন, ঝিউইগা পদবিতে নফুন উঁচু, সারা মেঘে মানুষকে, ইনসা হালতে সালাম করার সময়। পদবিতে উঁচু মানুষকে সালাম করার সময় কোমর বাঁকা করতে হবে। পদবিতে উঁচু মানে যে আপনার সিনিয়র, এমন মানুষকে সালাম করার সময় কোমর বাঁকা করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদবিতে উঁচু, এই প্রথম লাইনেই দেখতে পাচ্ছি পদবিতে উঁচু মানুষকে সালাম করার সময় কোমর বাঁকা করতে হবে। আর এখানে বলছে কাছের বন্ধুকে কোমর বাঁকা করে সালাম করতে হবে। তাহলে দুইটা কথা দুই রকম হইল। তো এক নাম্বারের সাথে প্যাসেজের কোনো মিল নেই, সুতরাং এক নাম্বারটা ভুল। তারপর দেখেন খংজগেন, খংজগ মানে হচ্ছে ফরমাল। ফরমাল পরিস্থিতিতে ইনসা হালতে সালামের সময়, সালামের তেনুন সময়, ঝুরো সাধারণত, সোনুল হাত, হন্দম নিদা মানে নাড়ায়। ফর্মাল পরিস্থিতিতে সাধারণত হাত নাড়ায়, মানে ফর্মাল পরিস্থিতিতে যখন সালাম করে তখন হাত নাড়ায়। তো এই আমরা ফর্মাল পরিস্থিতিটা কোথায়, চলেন তো একটু দেখি তো ফর্মাল পরিস্থিতিতে হাত নাড়ায় কিনা। এই যে দেখেন ফর্মাল পরিস্থিতিতে। এখন এখানে খেয়াল করেন, আমি তো হঠাৎ করে বলে ফেললাম যে এখানে ফর্মাল পরিস্থিতি আছে, কারণ আমি এইটা এর আগে দেখছি বিদায় আমার জানা আছে যে এখানে ফর্মাল পরিস্থিতি আছে। কিন্তু আপনার তো জানা নেই, আপনি কি করবেন? আপনি ওই পুরো প্যাসেজ চোখের দেখায় মিলাবেন। এই যে এখানে শব্দটা কি ফর্মাল পরিস্থিতি, তো আপনি চোখের দেখায় মিলাবেন যে ফর্মাল পরিস্থিতিটা কোথায়। খংজগিন, খংজগিনটা কোথায় আছে, জাস্ট পুরো প্যাসেজ চোখের দেখায় মিলাবেন। চোখের দেখায় মিলাইলে এই যে দ্বিতীয় লাইনের শেষে এসে আপনি দেখবেন যেখানে লেখা আছে ফর্মাল পরিস্থিতি। তো যাই হোক, দ্বিতীয় লাইনের শেষে আছে দেখেন, ফর্মাল পরিস্থিতিতে ঝুরো সাধারণত আকসুরুল হামিয়া, আকসু মানে হ্যান্ডশেক করা। ফর্মাল পরিস্থিতিতে হ্যান্ডশেক করে ইনসা হামিদা সালাম করে। তাহলে আমরা কি শিখলাম? ফর্মাল পরিস্থিতিতে হ্যান্ডশেক করে সালাম করে। আর দেখেন আমাদের এখানে অপশনে লেখা আছে ফর্মাল পরিস্থিতিতে হাত নাড়ায়, তাহলে এটা ভুল লেখা আছে, এটা উত্তর না। আমরা খুঁজতেছি সঠিক উত্তর, কেমন মিল বিষয়টা। 3 নম্বর, ঝাসিন বোদা নিজের চেয়ে, নাইগা বয়স মানুন বেশি, নিজের চেয়ে বয়স বেশি, সারাম গোয়ানুন মানুষকে, আকসরুল মানে হ্যান্ডশেক, হাজি আনসুমনিদা করে না, হা মানে করা, জিয়ান মানে না। তো নিজের চেয়ে বয়স বেশি মানুষকে হ্যান্ডশেক করে না। নিজের চেয়ে বয়স বেশি হলে কি হ্যান্ডশেক করে না? নিজের চেয়ে যদি বয়স বেশি হয় তাহলে কি হ্যান্ডশেক করে না? শেষের লাইন দেখেন, এই যে লেখা আছে জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়স, হুয়ালসিন বেশি, মানগনা বেশি বা, নিজের চেয়ে বয়স বেশি বা, ঝিউইকা নফুন পদবিতে উঁচু, সারা মিমিয়ন মানুষ হলে, ওয়েন সনুরো বাম হাত দিয়ে, অরুণবাল ডান বাহু ভাতসিগো ধরে, বাম হাত দিয়ে ডান বাহু ধরে
আকসু হেইয়া হামিদা সালাম করে। তো বাক্যটা বলছে নিজের চেয়ে বয়স বেশি হলে বা পদবি উঁচু হলে মানুষকে বাম হাত দিয়ে ডান বাহু ধরে সালাম করে। আর এখানে বলছে যে নিজের চেয়ে বয়স বেশি হলে হ্যান্ডশেক করে না, এটা ভুল। নিজের চেয়ে বয়স বেশি হলেও করে। তো এখন খেয়াল করেন এখানে তিনটা যেহেতু উত্তর হয় না, 1 2 3, 4 নাম্বারটা আপনি বুঝলে উত্তর, না বুঝলে উত্তর। হ্যাঁ, 4 নম্বরে বলছে ঝিউইগা পদবিতে নফুন উঁচু, সারাম গোয়া মানুষকে, আকসরুল হালতে হ্যান্ডশেক করার মানে সময়, পদবিতে উঁচু মানুষকে হ্যান্ডশেক করার সময় সনুরো, ওয়েন সনুরো অর্থ হচ্ছে বাম হাত দিয়ে, অরুণবাল ডান বাহু, বাদসিমনিদা, বাদসিমনিদা মানে ধরে বা স্পর্শ করে। তাহলে পদবিতে উঁচু মানুষকে হ্যান্ডশেক করার সময় বাম হাত দিয়ে ডান বাহু ধরে। যারা পদবিতে উঁচু মানে আপনার চেয়ে সিনিয়র এমন মানুষকে হ্যান্ডশেক করার সময় বাম হাত দিয়ে ডান বাহু ধরে। এইটা তো এই যে শেষে লেখা ছিল, ঠিক না? এই যে এখানে লেখা ছিল পদবিতে উঁচু মানুষ হলে বাম হাত দিয়ে ডান বাহু ভাতসিগো ধরে। এটা তো মিলে গেছে, সরাসরি মিলে গেছে। তো আমাদের উত্তর হচ্ছে 4 নম্বর। তো এই ছিল প্যাসেজ। 3-4টা প্যাসেজ পরীক্ষায় থাকে রিডিং পার্টে। তো 3-4টা 20টার মধ্যে 3-4টা। তো আপনি যদি শব্দের অর্থ ভালো না জানেন এই প্যাসেজগুলো বুঝতে পারবেন না, সমাধান করতে পারবেন না। এটা ক্লিয়ার কিনা বলেন। এখানে খেয়াল করেন, ওই যে বললাম আমি তো আপনারে সরাসরি মিলাই দিলাম যে এই 4 নাম্বারটা এই লাইনে আছে। আমি তো জানি, হুট করে দেখাই দিছি, কিন্তু আপনি তো জানেন না। তাহলে আপনার কি করতে হবে, ওই যে চোখের দেখায় মিলাইতে হবে যে এই লাইনটা এই শব্দটা কোথায় আছে। এটা ধীরে 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 আপনার প্রশ্ন ধরার বা খুঁজে বের করার অ্যাবিলিটি বাড়বে, একদিনে হবে না ভাই। তো এই ছিল আমাদের 5টা রিডিং পার্ট প্রশ্ন। আশা করি কিভাবে সমাধান করতে হয় বুঝতে পারছেন। আমরা এখন লিসেনিংয়ে চলে যাব। এই যে ধুতকি, ধুতকি মানে লিসেনিং। এখন লিসেনিং মানে কি? লিসেনিং মানে শোনা, মানে শুনে শুনে সমাধান করতে হবে। এখন কি শুনবো? এই যে দেখেন, এই যে 32 নাম্বার অডিওটা শুই না আমরা প্রশ্নগুলোর উত্তর দিব। অডিও আপনাদের গ্রুপে দেওয়া আছে, গুগল ড্রাইভে দেওয়া আছে। তারপর কেউ খুঁজে না পাইলে আমাকে বললেন, প্রয়োজন আমি আবার দিব। তো এখানেও দেখেন, আমি আগে হেডিংগুলো বলি। ধাউমন পরবর্তী, পরবর্তীটা ধুতগো, ধুতগো মানে শুনে, মিনগানে শূন্যস্থানে, আলমাজুন সঠিক, শূন্যস্থানে সঠিক, খসুল বিষয়, খরু শিপসীয় বাছাই করুন। পরবর্তীটা শুনে শূন্যস্থানে সঠিক শব্দটা বাছাই করুন। শূন্যস্থানে সঠিক শব্দ, এইটা একদম সহজ। শূন্যস্থানে সঠিক শব্দ বাছাই করবেন। কিভাবে বাছাই করব? দেখেন নিচে দেখেন, এই যে এখানে একটা শূন্যস্থান আছে, সাথে একটা শব্দের অংশ আছে। হ্যাঁ, এখন এই শব্দের অংশ কি লেখা আছে? গুক। এখন এইটার সাথে কোনটা মিলবে? থ্যাগুক, হ্যাঁ, নাকি মিগুক, নাকি সুগুক, নাকি ঝগুক, কোনটা মিলবে সেইটা মিলাইতে হবে। এখন সেইটা কিভাবে মিলাবো? আমরা শুনে শুনে মিলাবো। চলেন একটু শুনি। আর আমি তো আগেই বলছি যে 32 নাম্বার অডিওটা শুনতে হবে। হ্যাঁ, চলেন আমরা একটু 32 নম্বর অডিওটা শুনি। হ্যাঁ, মিল বিষয়টা বাছাই করতে বলছে বিদায় মিল বিষয়টা উত্তর হয়েছে। অনেক সময় বলে যে অমিল বিষয়টা বাছাই করেন, এইটাও বলতে পারে। যদি অমিল বিষয়টা বাছাই করতে বলে তাহলে ভুলটা উত্তর হয়। এটা প্রশ্নে কি চাইছে, প্রশ্নের হেডিং এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে একটু এটা বাজায় শোনাই। হ্যাঁ, এটা 32 নম্বর অডিও। কেমন? 1번 1 নাম্বার 다음을 듣고
빈칸에 알맞은 것을 고르십시오. এই যে হেডিংটা বলছে পরবর্তীটা শুনে সঠিক উত্তর বাছাই করুন। ওই হেডিংটা তো আমরা বুঝে বুঝেই লিখলাম। হ্যাঁ, 태국 এই যে বলছে থেগুক বলে ফেলছে, দেখেন। আবার শোনেন, 을 고르십시오. শুনেন। 태국 থেগুক, এই হচ্ছে থে, আর এই তো গুক তো ওইখানেই আছে, তাহলে এই এক নাম্বারটা বলছে, এক নাম্বারটাই উত্তর। এইটা আর কি সবাই পারে, যে এই শুনে উত্তর, শুনে মিলানো। হ্যাঁ, এই আগে পরীক্ষায় সাধারণত 3টা শুনে উত্তর আসতো, 3টা, তার মানে 3টা কিন্তু 15, 3 5 15। এখন সামনে কয়টা আসবে, বই চেঞ্জ হয়েছে, প্রশ্নের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, এটা তো এখন বলা যায় না, একটা পরীক্ষা গেলে বলা যাবে। তো যাই হোক, থেগুক আমরা শুনে মিলাইছি। হ্যাঁ, এখন লিসেনিংয়ে ভালো করার একটা টিপস আছে। টিপসটা কি, এটা মনে রেখেন। আপনার এই যে অডিও থাকবে, প্রত্যেকটা প্রশ্নের সাথে আলাদা আলাদা অডিও থাকবে, বাট আগে প্রশ্ন পড়বেন, প্রশ্ন পরে বুঝবেন। আগে কি করবেন, প্রশ্ন পরে বুঝবেন, তারপর আপনি অডিও শুনবেন, তার আগে শুনবেন না। আগেই অডিও শুনলে আপনি কি শুনছেন ওইটা ভুলে যাবেন, এবং ভুল হওয়ার সম্ভাবনা 99%। তাহলে লিসেনিংয়ে ভালো করার জন্য আমরা আগে অডিওটা মানে আগে প্রশ্নটা পড়বো, প্রশ্নটা বুঝবো, তারপর অডিও শুনবো। এর ফলে কি হবে, এর ফলে আমরা সহজেই প্রশ্ন ধরতে পারবো। তো চলেন আগে তাহলে আমরা এটা একটু পইরা নেই, এটা একটু বুঝা নেই, এটা একটু অনুবাদ কইরা নেই, তারপর অডিওতে যাবো। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে 2 থেকে 3। হ্যাঁ, তাহলে এইটাকে 2 থেকে 3 ধাওমূল, পরবর্তীটা, এটা হচ্ছে পরবর্তী বা আগামী, পরবর্তীটা ধুদ্গ শুনে, মুরুমে, মুরুম মানে প্রশ্ন, শুনে প্রশ্নের আলমাজন সঠিক, প্রশ্নের সঠিক থেদা বল উত্তর, প্রশ্নের সঠিক উত্তর খরশিপসিও বাছাই করুন। পরবর্তীটা শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করে। আমরা শুনবো মানে প্রশ্ন শুনবো, প্রশ্ন শুনে এরপর সঠিক উত্তর বাছাই করব। এই যে দেখেন এখানে অপশন দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু প্রশ্ন দেওয়া নাই। মানে সহজ কথা, উত্তর আছে কিন্তু প্রশ্ন নাই। যদি উত্তর থাকে এবং প্রশ্ন নাই, এইগুলোরে বলে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন মানে কি, ছোট প্রশ্ন, ঠিক না? এই ছোট প্রশ্ন এইগুলো অনেকগুলো থাকে, এইগুলো আপনার লিসেনিংয়ে তো থাকে। দেখেন আমি রিডিংয়ের কথা বলছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার শূন্যস্থান বেশি আসে, আর লিসেনিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শর্ট কোশ্চেনে 7-8টা থাকতে পারে, এর কমও হইতে পারে। এটা এক একজনের এক এক রকম হয়, এক একজনের প্রশ্ন এক এক রকম হয়, ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো যেটা বলছিলাম যে রিডিংয়ে যদি শূন্যস্থান ভালো পারেন তাহলে আপনার পরীক্ষার স্কোর ভালো হবে। একইভাবে লিসেনিংয়ে যদি আপনি শর্ট কোশ্চেন ভালো পারেন তাহলে আপনার পরীক্ষার স্কোর ভালো হবে। শর্ট কোশ্চেন ভালো না পারলে হবে না। তো চলেন হচ্ছে আমরা শর্ট কোশ্চেন সমাধান করি। শর্ট কোশ্চেন কোনগুলো? যেইগুলোর উত্তর দেওয়া থাকে কিন্তু প্রশ্ন নাই, ওইগুলোরে বলে শর্ট কোশ্চেন আর কি। তো আগে আমরা একটু পইরা নেই যে এখানে কি বলছে। উপরে বলছে যে সঠিক উত্তর বাছাই করতে বলছে, আলমাজন ধেদাপ সঠিক উত্তর। অপশনগুলো একটু অনুবাদ করি। 1 নম্বরে আছে নে, হ্যাঁ, হয়েসা ওয়ান কোম্পানির কর্মচারী। দুই নম্বরে আছে নে, হ্যাঁ, হয়েসা ওয়ানি ইসমনিদা কোম্পানির কর্মচারী আছে, কোম্পানির কর্মচারী আছে। 3 নম্বর হচ্ছে আনিও না, হয়েসা ওয়ান মানসুমনিদা অর্থ কোম্পানির কর্মচারী বেশি, কোম্পানির কর্মচারী বেশি। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে আনিও না, হয়েসা ওয়ান কোম্পানির কর্মচারী, কোম্পানির কর্মচারী জসুমনিদা মানে ভালো। এখন আমরা প্রশ্নে যাব। দেখেন
এক নম্বরে বলছে হ্যাঁ কোম্পানির কর্মচারী, 2 নম্বরে হ্যাঁ কোম্পানির কর্মচারী আছে, 3 নম্বরে কোম্পানির কর্মচারী বেশি, 4 নম্বরে কোম্পানির কর্মচারী ভালো। তাহলে আমরা কি করব এখন? এখন হচ্ছে গিয়ে আমরা অডিওটা একটু শুনি, খেয়াল দেন সবাই। হ্যাঁ, (2번부터 3번까지) যেখানে একটা কথা বলছে ইবন বুথ সামবন কাজী। ইবন, বন মানে নাম্বার, ইবন 2 নাম্বার, বুথ বুথ মানে থেকে, 2 নাম্বার থেকে সামবন কাজী, সাম মানে 3, ঠিক না? বন মানে নাম্বার, সামবন কাজী, কাজী মানে পর্যন্ত। তাহলে এখানে বলছে ইবন বুথ 2 নম্বর থেকে সামবন কাজী 3 নম্বর পর্যন্ত, এই যেখানে 2 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত সেটা বলছে। হ্যাঁ, ইবন বুথ সামবন কাজী 2 থেকে 3 নম্বর। এখন আমাদের এই হেডিংটা বলবে। হ্যাঁ, হেডিংটা আমাদের তো আর কাজের বিষয় না, তবু শুনি। 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. এই যে হেডিংটা বলছে যে প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করেন। তো চলে না আমরা একটু শুনবো। 2번 2 নম্বর 회사원입니까? বলে ফেলছে কিন্তু প্রশ্ন শুরুর দিকেই বলে ফেলবে, সুতরাং এর জন্য খেয়াল করবেন। হয়েসা ওয়ান ইমনিকা, কোম্পানির কর্মচারী কি? আবার শুনেন, 물음에 알맞은 대답을 고르십시오. শুনেন। 2번 2, 회사원입니까? কোম্পানির কর্মচারী কি? এখন এই কথার সাথে এই 4টা অপশনের কোনটা মিলে যায় দেখেন। কোম্পানির কর্মচারী কি? 1 নম্বরে আছে হ্যাঁ কোম্পানির কর্মচারী, 2 নম্বরে হচ্ছে হ্যাঁ কোম্পানির কর্মচারী আছে, আছে কিনা ওইটা তো আর জিজ্ঞেস করে নাই। 3 নম্বরে হচ্ছে যে না কোম্পানির কর্মচারী বেশি, বেশি না কম ওইটাও তো জিজ্ঞেস করে নাই। 4 নম্বরে না কোম্পানির কর্মচারী ভালো, ভালো না খারাপ ওইটাও জিজ্ঞেস করে নাই। তাহলে প্রশ্ন ছিল কোম্পানির কর্মচারী কি? এটার সাথে উত্তর মিলে যায় 1 নম্বর হ্যাঁ কোম্পানির কর্মচারী। কোম্পানির কর্মচারী কি এই কথার সাথে 2 নাম্বার কোম্পানির কর্মচারী আছে, মিলে না। 3 নাম্বার কোম্পানির কর্মচারী বেশি, মিলে না। 4 নাম্বারে কোম্পানির কর্মচারী ভালো, মিলে না। তাহলে মিলে 1 নাম্বার হ্যাঁ কোম্পানির কর্মচারী। আশা করি বুঝতে পারছেন। এরপরে এই অপশনগুলোও বলবে, বাট অপশনগুলো না শুনলেও হয়। আমরা প্রশ্ন বুঝে ফেললে তখন আর অপশনগুলো শুই না, টাইম ওয়েস্ট করব না। আমি আপনাদের একবার শোনাই, যেহেতু প্রথমবার করাচ্ছি। দেখেন অপশনগুলো বলবে। 1. এই যে 1 네, 회사원입니다. হ্যাঁ কোম্পানির কর্মচারী। 2. 2 네, 회사원이 있습니다. কোম্পানির কর্মচারী আছে। 3. 아니요, 회사원이 많습니다. কোম্পানির কর্মচারী বেশি। 4. 아니요, 회사원이 좋습니다. হ্যাঁ কোম্পানির কর্মচারী ভালো। তো আমি বলছি অপশনগুলো না শুনলেও হয়, প্রশ্ন বুঝলেই তো উত্তর হয়ে যায়, তখন আর অপশনগুলো শুনে টাইম ওয়েস্ট করার দরকার নেই। আশা করি আপনারা আমার কথা বুঝতেছেন যে আমি কি বলতেছি। আমরা 3 নাম্বার প্রশ্ন সমাধান করব। তো প্রশ্ন সমাধান করার আগে, অডিও প্লে করার আগে আমরা অনুবাদ করে নিই। অপশন 1 নামজা, নামজা মানে পুরুষ, আর এমনি তার তো কোনো অর্থ নাই। কিসুলজা মানে টেকনিশিয়ান। তারপর হচ্ছে সরনসাল, এই সরন মানে 30, এটা পিওর কোরিয়ান সংখ্যা, আর সাল মানে বছর, 30 বছর। নেপাল ছাড়াম, নেপালের মানুষ। চলেন আমরা একটু শুনি। 1 হচ্ছে পুরুষ, 2 টেকনিশিয়ান, 3 30 বছর, 4 নেপালের মানুষ। চলেন তো প্রশ্নটা একটু শুনি, প্রশ্ন কি বলে। চলেন। 3번 어느 나라 사람입니까? প্রশ্ন কিন্তু বলে ফেলছে, আবার শুনেন। আর পরীক্ষায় কিন্তু আপনি প্রত্যেকটা প্রশ্ন 2 বার শুনতে পারবেন। একবার প্লে করলে আর থামানো যাবে না, 2 বার বলে ফেলবে। এজন্য কোনো প্রশ্ন যদি আমরা অডিও প্লে করেই ফেলি, তখন ওই প্রশ্নটা আর বাদ দিব না, ওইটা বুঝলেও উত্তর দিব, না বুঝলেও উত্তর দিব, কারণ খালি রাখা যাবে না। শোনেন, আবার শোনেন। 3번 শুনেন 3 নাম্বার। 어느 나라 사람입니까?
অনু নারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ, এটার উত্তরে কি বলা যায়? পুরুষ বলা যায় না। কোন দেশের মানুষ উত্তরে বলা যায় টেকনিশিয়ান, যায় না। কোন দেশের মানুষ উত্তরে বলা যায় 30 বছর, যায় না। তাহলে 4 নম্বর উত্তর হবে কোন দেশের মানুষ? নেপালের মানুষ। এখন যদি এমন হয় যে এখানে কি বলছে আপনি কিছু বুঝতে পারেন না, তাইলে বোঝার জন্য দেখেন নিচে একটা অপশন দেওয়া আছে, এই যে ধুতগি জিমুন মানে সোনার বর্ণনা, মানে আপনি কি শুনছেন সেইটার বর্ণনা এখানে দেওয়া আছে। কি কি বর্ণনা দেওয়া আছে আসেন আমি একটু বুঝাই দিই। মানে কোন প্রশ্নে কি বলতেছে সেইটা আবার এখানে লেখা দিছে। যেমন দেখেন আমরা এইমাত্র 3 নাম্বার কোশ্চেন শুনলাম, আমি ধরে নিচ্ছি আপনি 3 নাম্বার কোশ্চেন কিছু বুঝেন নাই। তাকান এদিকে 3 নাম্বার কি বলছে তাহলে, এই যে 3 বলছে অনু নারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ। তাহলে আপনি এখান থেকে দেখে হেল্প নিতে পারবেন বোঝার জন্য কোন দেশের মানুষ। এই যে সোনার বর্ণনাটা এখানে লেখা আছে এটা কিন্তু পরীক্ষায় থাকবে না, বাট এখানে দেওয়া আছে কেন? আপনার বোঝার সুবিধার্থে। আগেই আপনি এই সোনার বর্ণনা এগুলো দেখবেন না। যদি দেখেন আপনি লিসেনিং শুনে বুঝতেছেন না, তখন আপনি এখান থেকে এই যে সোনার যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা দেখে নাম্বার মিলেয়া হেল্প নিতে পারেন বোঝার জন্য। বাট আগেই দেখবেন না, যখন লিসেনিং শুনবেন, শুনে দেখবেন যে মাথায় ঢুকতেছে না, কি বলতেছে ধরতেছেন না, তখন এখান থেকে হেল্প নেবেন। বাট আবার বলি এটা কিন্তু পরীক্ষায় থাকবে না, আপনার বাসায় সমাধান করার সুবিধার্থে এটা দেওয়া হয়েছে। ওকে, 3 নাম্বার শেষ। আমরা এখন 4 থেকে 5 নাম্বারে যাব। যে 4 থেকে 5 দু সারাম দুইজন মানুষ, আমরা সহজে লিখলাম দুইজন। মুয়াসে মানে কি? দেহে, দেহে মানে সম্পর্কে। দুইজন কি সম্পর্কে? মারা মানে কথা বলা। এই যে মালহা বা মারা, তো মারাকো ইসুম নিক্কা কথা বলতেছে। দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে? এই যে দেহে, দেহে মানে সম্পর্কে, ওইটা আমাদের কিওয়ার্ড। কি সম্পর্কে কথা বলতেছে? দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে। আসেন আগে আমরা অপশনগুলো পড়ি, তারপর আমরা আমাদের অডিও শুনবো। 1 ইরুম, 4-এর 1 ইরুম, ইরুম মানে নাম। নাই নাই মানে বয়স। 3 নম্বরে খুবচক, খুবচক মানে জাতীয়তা। 4 নম্বরে সংবিয়ল, সংবিয়ল মানে জেন্ডার। জেন্ডার বলতে আপনি পুরুষ না মহিলা সেটা। তো এখানে কি নাম সম্পর্কে কথা বলতেছে, নাকি এখানে বয়স সম্পর্কে কথা বলতেছে, নাকি জাতীয়তা সম্পর্কে কথা বলতেছে, নাকি জেন্ডার সম্পর্কে কথা বলতেছে, কি সম্পর্কে কথা বলতেছে এটা আমরা বুঝবো কেমনে? বুঝবো আমরা অডিওটা শুনি। চলেন অডিওটা শুনি। 1. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? আচ্ছা একটু টেনে দিই আবার শুনুন। 4번부터 5번까지 4번부터 5번까지। 4 মানে 4, বন মানে নাম্বার। 4번부터, বুথ মানে থেকে। 4번부터 5번까지, 5번 মানে 5 নাম্বার, আর কাজি, কাজি মানে পর্যন্ত, কাজি মানে পর্যন্ত। 4번부터 4 নাম্বার থেকে 5번까지 5 নাম্বার পর্যন্ত। এই যে এইটা, হ্যাঁ 4 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত। এখন এই পুরো হেডিংটা বলবে, হ্যাঁ শুনেন। 두 사람은 무엇에 대해 말하고 있습니까? দুজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে। এখন আপনি কান খাড়া রাখেন, কি সম্পর্কে কথা বলতেছে সেইটা পুরো অডিওটা শুনলে আমরা বুঝতে পারবো। চলেন তো পুরো অডিওটা একটু শুনি। 4번 4 নাম্বার। 안녕하세요. হ্যালো, 저는 네팔 사람입니다. 저는 네팔 사람입니다. আমি নেপালের মানুষ। 안녕하세요. 저는 몽골 사람입니다. হ্যালো, আমি মঙ্গোলিয়ার মানুষ। তাহলে দুইজন ব্যক্তি কথা বলতেছে। প্রথম ব্যক্তি বলছে আমি নেপালের মানুষ, দ্বিতীয় ব্যক্তি বলছে আমি মঙ্গোলিয়ার মানুষ। তাহলে এই কথা দিয়ে কি বুঝায়? নাম বুঝায়, বয়স বুঝায়, জাতীয়তা বুঝায়, জেন্ডার বুঝায়। একজন বলছে আমি নেপালের মানুষ, আর একজন বলছে আমি মঙ্গোলিয়ার মানুষ। তাহলে এইটা দিয়ে জাতীয়তা বুঝায়। উত্তর হবে 3 নম্বর। একইভাবে 4 নাম্বারও সেম, যে কি সম্পর্কে কথা বলতেছে। আসেন আগে অপশন পড়ে নেই। অপশন 1 খোহিয়াং মানে গ্রামের বাড়ি। অপশন 2 জিগপ মানে পেশা। অপশন 3 ইরুম মানে হচ্ছে নাম। অপশন 4 খুবচক, খুবচক মানে জাতীয়তা।
তাহলে কি সম্পর্কে কথা বলতে চলেন শুনি আগে। 오번 5 নম্বর শুনেন। 어부입니까? অবইমনিকা, 아니요. 저는 농부입니다. আচ্ছা অবু ইমনিকা, অবু মানে জেলে, জেলে। এখন দেখেন আপনি যদি না বুঝেন আপনি ওই যে নিচে যে লেখা আছে সেইটা থেকে হেল্প নেবেন। হ্যাঁ, এই যে বর্ণনাটা লেখা আছে বর্ণনা থেকে হেল্প নেবেন। দেখেন প্রথম ব্যক্তি বলছে অবু ইমনিকা, অবু মানে কি? অবু মানে জেলে। জেলে কি মানে আপনি কি জেলে? উনি বলছে আনিও না, ঝনন আমি, নংবু, নংবু মানে কৃষক, আমি কৃষক। বলছে জেলে, উনি বলছে না ভাই আমি জেলে না, আমি কৃষক। তাহলে এই কথা দিয়ে কি বুঝাইছে অ্যাকচুয়ালি? 1 নম্বরে আছে দেখেন গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি বুঝাইছে, পেশা বুঝাইছে, নাম বুঝাইছে, জাতীয়তা বুঝাইছে। তো এটা দিয়ে মূলত পেশা বুঝাইছে। জেলে, উনি বলছেন না আমি কৃষক, তাহলে এটা দিয়ে পেশা বুঝাইছে। উত্তর হবে 2 নম্বর। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের লিসেনিংয়ের 5টা প্রশ্ন এবং রিডিংয়ের 5টা প্রশ্ন। যেহেতু আমরা নতুন করতেছি এবং আমি আপনাদের একবার খুঁটে খুঁটে দাড়ি কমা সব সহ বুঝাই দিচ্ছি, এই জন্য সময় একটু বেশি লাগতেছে। সামনে যত যাব প্রশ্ন বড় হবে, বাট দেখবেন সময় ধীরে ধীরে কম লাগবে। আমি এখন 68 নম্বর পেজে আছি। আপনাদের দ্বিতীয় অধ্যায়টা আমরা সমাধান করব। দেখেন দ্বিতীয় অধ্যায়ের রিডিংয়ে আছি। হ্যাঁ, 68 নম্বর পেজে রিডিং, 68-এ আছি। হ্যাঁ, 68 নম্বর পেজে রিডিংয়ে আছি। তো কি লেখা আছে এখানে, হেডিংটা আগে পড়ি। দেখেন ধাম পরবর্তী নেইয়ংগুয়া বিষয়ের সাথে খোয়ানগে ইন্নন সম্পর্কিত। খুরিমুল মানে ছবি, সম্পর্কিত ছবি খরুশিপস বাছাই করুন। তার মানে এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে যে খুরিমুল মানে ছবি বাছাই করতে হবে। এখন এই 40টা কোশ্চেনের মধ্যে অনেকের 7-8টা ছবি আসে, আবার অনেকের 1টা বা 2টাও ছবি আসে। এটাও ভাগ্যের উপর ডিপেন্ড করে যে কার কয়টা কোশ্চেন কেমন আসবে। তো ছবি বেশি আসলে বুঝতে হবে আপনার কোশ্চেনটা সহজ হয়েছে, আর ছবি কম আসলে বুঝতে হবে যে কোশ্চেনটা একটু হার্ড হয়েছে। তো ছবি বাছাই করতে হবে। কিসের ছবি বাছাই করব? দেখেন তো এখানে 1 নম্বরে এই যে একটা শব্দ লেখা আছে উসান, উসান মানে ছাতা। তো ছাতার ছবি কয় নম্বরে? ছাতার ছবি 4 নম্বরে। 4 নম্বর উত্তর শেষ। তারপরে ইয়নফিল মানে হচ্ছে পেন্সিল। তো পেন্সিলের ছবি কয় নম্বরে? 3 নম্বরে। উত্তর হয়ে গেছে। তো ছবি তো আর উত্তর দিতে সময় লাগে না, ঠিক না? 3 নম্বর দেখেন, 3 নম্বরে ধাম পরবর্তী ধানোয়া শব্দের সাথে, পরবর্তী শব্দের সাথে খোয়ানগে ইন্নুন সম্পর্কিত খসন বিষয়, সম্পর্কিত বিষয় মোয়াশিমনিকা কি? এখন সম্পর্কিত বিষয় দেখেন এখানে শব্দ আছে খাবাং, খাবাং মানে ব্যাগ। এই ব্যাগটা কার সাথে সম্পর্কিত? 1 নম্বরে নারা, দেশ। 2 নম্বর মূলগণ, জিনিসপত্র। 3 নম্বরে হচ্ছে ঝাংসো মানে স্থান। হ্যাঁ, 4 নম্বরে উমশিক মানে খাবার। তাহলে আমাদের এখানে শব্দ হচ্ছে ব্যাগ। এটা কি? এটা একটা দেশ নাকি জিনিসপত্র নাকি স্থান নাকি খাবার? এটাতে এমনি বোঝা যায় এটা একটা জিনিসপত্র। ব্যাগ এটা একটা জিনিসপত্র। তো উত্তর হবে 2 নাম্বার। কেন? এরপর দেখেন এই ধরনের প্রশ্নগুলো আগের বইয়ে ছিল না, একটু আনকমন প্রশ্ন। দয়া করে এটা একটু খেয়াল করেন। ধাম পরবর্তীর ঝুং মানে মধ্যে। মিৎসুলসিন একসাথে হবে, এটার অর্থ আন্ডারলাইন করা। আন্ডারলাইন করা ভুবন অংশের আন্ডারলাইন করা অংশের মান্নন মানে সঠিক। আন্ডারলাইন করা অংশের সঠিক মুনজাং মানে বাক্য, সঠিক বাক্য খরুশিপস বাছাই করুন।
আন্ডারলাইন করা অংশের সঠিক বাক্য বাছাই করুন। এই যে এখানে কিওয়ার্ড হচ্ছে মিৎসুলসিন, অর্থ আন্ডারলাইন করা। এই কোশ্চেনটা একটু মজার, আবার কঠিনও আছে। কিরকম? এই যে দেখেন এখানে এই নুনটা আন্ডারলাইন করা, এই নুনটা আন্ডারলাইন করা না, এখন এটা অ্যাকচুয়ালি ব্যাকরণের প্রশ্ন, যে এই নুন এখানে যে বসছে ওটা ঠিক আছে কিনা আপনার সেটা দেখতে হবে। 3 নম্বরে দেখেন এই যে গা আন্ডারলাইন করা, ওইটা ঠিক আছে কিনা যাচাই করতে হবে। 2 নম্বরে আসেন এই যে ই আন্ডারলাইন করা, এটা ঠিক আছে কিনা যাচাই করতে হবে। 4 নম্বরে আসেন এই যে উন আন্ডারলাইন করা, ওইটা ঠিক আছে কিনা যাচাই করতে হবে। এখন এখানে আছে নুন, দেখেন নুন, তো অ্যাকচুয়ালি এইটা কিন্তু সাবজেক্ট পার্টিকেল, আমরা পড়ছিলাম যে উন অথবা নুন হয়, আপনাদের মনে আছে কিনা। এবং যদি ভাসিম থাকে তাইলে হয় উন, ভাসিম না থাকলে হয় নুন। ভাসিম কি ওইটা তো জানেন আপনারা, যদি নিচে শব্দ থাকে তাইলে বলতে হয় ভাসিম আছে, শব্দ না থাকলে ভাসিম নাই। তো এখানে দেখেন এই যে নুনের আগে যে শব্দটা আছে জি গাপ, এখানে কিন্তু ভাসিম আছে। তো ভাসিম থাকলে কোনটা হওয়ার কথা ছিল, দেখেন এদিকে তাকাইয়েন, কিন্তু জি গাপ এখানে ভাসিম আছে কিনা আগে তাই বোঝেন। হ্যাঁ, এই যে বিউপটা ভাসিম আছে, তো ভাসিম থাকলে উন হওয়ার কথা ছিল। ভাসিম যেহেতু আছে, হওয়ার কথা ছিল কি উন। হ্যাঁ, কিন্তু এখানে দিছে কি, যেহেতু ভাসিম আছে হওয়ার কথা উন, কিন্তু এখানে উন হওয়ার কথা ছিল, কিন্তু দিছে কি, দেখেন দিছে নুন। তার মানে এই বাক্যটাই ভুল হয়ে গেছে। ব্যাকরণের প্রশ্ন, ব্যাকরণ না পারলে এই প্রশ্ন সমাধান করা সম্ভব না। যারা ব্যাকরণ ফাঁকি দিছেন, ক্লাস ফাঁকি দিছেন, এগুলো বুঝবেন না। 2 নম্বরে দেখেন, 2 নম্বরে আবার এখানে আছে ধাল্লিয়ক, এখানেও ভাসিম আছে। তো এখানে ই অথবা গা, সাবজেক্ট পার্টিকেল পড়ছেন না, ই হবে ভাসিম থাকলে, গা হবে ভাসিম না থাকলে। তো এখানে যেহেতু ভাসিম আছে, সুতরাং এখানে ই হওয়ার কথা ছিল, এখানে ই আছে, তার মানে এইটা ঠিক আছে। ই গা দুইটা থেকে কোনটা হওয়ার কথা ছিল, ই হওয়ার কথা ছিল, ই হয়েছে, এটা ঠিক আছে। আবার দেখেন এই যে 3 নাম্বার দেখেন, এই যে এখানেও তো ভাসিম আছে, তো ই গা, ভাসিম থাকলে তো ই হয়, ভাসিম থাকলে ই হয় না গা হয়, ই হয়, বাট হয়েছে কি, হয়েছে গা। এখানে হওয়ার কথা ছিল ই, কিন্তু এই যে হয়েছে গা, সুতরাং এটাও ভুল। 4 নাম্বার দেখেন, এখানে আবার ভাসিম নাই, এই যে ভাসিম নাই, ভাসিম না থাকলে তো নুন হওয়ার কথা, ভাসিম না থাকলে কি হওয়ার কথা, নুন, নুন হওয়ার কথা, বাট এখানে এই যে ভাসিম দিছে, এই সরি, ভাসিম না থাকলে নুন হওয়ার কথা, বাট এখানে উন দিছে, সুতরাং এটাও ভুল। তাহলে আমাদের রাইট হচ্ছে 2 নম্বর উত্তর। আমি বলার পরেও যদি কেউ এটা না বুঝে থাকেন, ভিডিওটা 2-3 বার টেনে টেনে দেখবেন। এখানে ব্যাকরণের ব্যবহার, 2টা ব্যাকরণ ব্যবহার হয়েছে, একটা হচ্ছে উন্নুন আর একটা হচ্ছে ইগা, 4টাই সাবজেক্ট পার্টিকেল। উন্নুন, উন হয় ভাসিম থাকলে, নুন হয় ভাসিম না থাকলে। আবার ইগা, উন হয় ই হয় ভাসিম থাকলে, গা হয় ভাসিম না থাকলে। সেইটা এখানে ঠিকঠাকভাবে বসছে কিনা আর সেটা যাচাই করে দেখতে হবে, আমরা সেটা দেখলাম। তো 2 নাম্বারটা ঠিক আছে। দেখেন এখানে একটা প্যাসেজ আছে, আবার এই যে প্যাসেজ, এই বড় বড় প্যাসেজগুলো, এই প্যাসেজটা কোত্থেকে আসছে, এই যে তথ্য সংস্কৃতি পড়াইছিলাম আপনাদের, যে পুরাতন জিনিসপত্র কেনার অ্যাপস আছে, মার্কেট আছে, এই তথ্য সংস্কৃতি থেকে ওই প্যাসেজটা হুবহুব তুলে দেওয়া হয়েছে। যদি তথ্য সংস্কৃতি আপনার ভালো পড়া থাকে তাহলে আপনি সহজেই ধরতে পারবেন, আর ভালো পড়া না থাকলে তো ঝামেলা আছে। তো চলেন আমি একটু আমরা পড়ার চেষ্টা করি। হ্যাঁ, কি লেখা আছে এখানে দেখেন। ঝুঙ্গু মানে পুরনো, হ্যাঁ, খরে মানে লেনদেন, বাণিজ্য বা ব্যবসা। আপনাদের কি পড়াইছি আমি জানি না। পুরনো ব্যবসার ফুল্লেত ফুমুরো প্ল্যাটফর্মে, পুরনো ব্যবসার প্ল্যাটফর্মে সে নতুন মূলগনুল জিনিসপত্র, পুরনো ব্যবসার প্ল্যাটফর্মে নতুন জিনিসপত্র খুই ফাল কিনতে সুনিদা পারা যায়।
পুরনো ব্যবসার প্ল্যাটফর্মে নতুন জিনিসপত্র কিনতে পারা যায়। পুরনো ব্যবসার যে প্ল্যাটফর্ম আছে সেইটা কি নতুন জিনিসপত্র কিনতে পারা যায়? চলেন তো দেখি। তো দেখেন এখানে লেখা আছে মাঝখানে, তো মাঝখানে বললে তো বুঝবেন না, আমি একটু শুরু থেকে বলি। জুঙ্গ খরে পুরনো ব্যবসার ফুমুল প্ল্যাটফর্ম ইয়ং হামিয়ন ব্যবহার করলে স্যাংফিলফুম জীবনযাপনের পণ্য সাগে সস্তায় খুহাল খুঁজতে সৈসমনিদা পারা যায়। সস্তায় জীবনযাপনের পণ্য খুঁজতে পারা যায়। স্যাংহোয়াল ইয়ংফুম জীবনযাপনের পণ্য পুনমান আনিরা শুধু না খাজন জেফুম গৃহস্থলী পণ্য খাগু ফার্নিচার ইরু কাজী পৌঁছানো পর্যন্ত বা গৃহস্থলী পণ্য ফার্নিচার পর্যন্ত ধাইয়াং হান বিভিন্ন মূলগণল জিনিসপত্র সাল কিনতে সুইশ্রমিদা পারা যায়। এই পুরানো ব্যবসার প্ল্যাটফর্মে গৃহস্থলী পণ্য ফার্নিচারও কিনতে পারা যায়। এরপর লেখা আছে দেখেন সাইয়ং হাজি আনু ব্যবহার না হওয়া, এই যে দেখেন সে মূলগণল নতুন জিনিসপত্র ফানুন বিক্রির খিয়ংদ ক্ষেত্র ইসমনিদা আছে। ব্যবহার না হওয়া নতুন জিনিসপত্র বিক্রির স্থান আছে, তার মানে এখানে নতুন জিনিসপত্র আছে। এখানে এই কথাটাই তো বলছে, দেখেন এই যে নতুন জিনিসপত্র কিনতে পারা যায়, তাহলে ওখানে বলছে নতুন জিনিসপত্র বিক্রির ক্ষেত্র আছে, আর এখানে বলছে নতুন জিনিসপত্র কিনতে পারা যায়, ওই একই কথা। এইটা মিলে গেছে, যেহেতু এইটা মিলে গেছে সুতরাং আমাদের এইটাই উত্তর। আমাদের উত্তর হচ্ছে 1 নাম্বার। তো পরীক্ষায় যদি এমন হয় যে 1 নাম্বার বা 2 নাম্বার আমরা উত্তর নিশ্চিত হয়ে যাই, তাইলে আর বাকিগুলো পড়বো না। 2 নাম্বার আছে ঝুঙ্গ, দেখেন কি বলছে, ঝুঙ্গ মানে পুরনো খড়ে ব্যবসার ফুমেস প্ল্যাটফর্মে। আমি যেহেতু উত্তর পেয়ে গেছি বাকিগুলো আর লিখতেছি না, বাট বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, বাসায় জন্য আপনারা নোট করতে পারেন। পুরনো ব্যবসার প্ল্যাটফর্মে ভিসান খাগিয়ক, অর্থ হচ্ছে ভিসান মানে তো দামি, খাগিয়ক মানে দাম, দামি দামের মানে দামি মূলগণি জিনিসপত্র খরে, খরে মানে ব্যবসা, আবার খরে মানে লেনদেন। তো আমি এইটুকু লিখেই দেই, দামি জিনিসপত্র খরে দৈমনিদা লেনদেন হয়। এই পুরনো ব্যবসার যে প্ল্যাটফর্ম, এখানে কি দামি জিনিসপত্র লেনদেন হয়? আমরা উপরে পড়ে আসছিলাম, দেখেন হ্যাঁ, যে এই যে দেখেন যেখানে সস্তায় খোঁজা যায়, উপরে দেখেন, তার মানে উপরে বলছে সস্তা আর নিচে অপশনে বলছে যে দামি, তার মানে দুইটা মিলে নাই। উত্তর তো এমনিতেই পেয়ে গেছি, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখাচ্ছি। তারপরে 3 নম্বর হচ্ছে দেখেন মূলগণল জিনিসপত্র খরে হালতে লেনদেনের সময় ধেবুন অধিকাংশ থাকবে, থাকবে মানে কুরিয়ার। এই জিনিসপত্র লেনদেনের সময় অধিকাংশ কুরিয়ার ইয়ং হেসা ব্যবহার করে মূলগণল জিনিসপত্র ভাতসুমনিদা গ্রহণ করে। তাহলে এই যে পুরানো জিনিসপত্র, এটা কি কুরিয়ার ব্যবহার কইরা লেনদেন করে? চলেন তো দেখি এই লেখাটা কোথায় আছে। আমরা 2 লাইন তো পইরা ফেলছি, আমরা নিচের লাইন পড়ি তাইলেই বুঝবো। দেখেন নিচে লেখা আছে কি, মূলগণল জিনিসপত্র সাগো ফালতে কেনা এবং বিক্রির সময় ঝুরনুন সাধারণত খাথুন একই জিয়গে এলাকায় সানুন বাস করা, একই এলাকায় বাস করা সারামদুরি মানুষদের সাই এস মাঝে জিক্করেরও সরাসরি লেনদেন, এটার অর্থ সরাসরি লেনদেন। একই এলাকার মানুষ সরাসরি লেনদেন ইরুয়া জিমনিদা সম্পন্ন করে। তাহলে কেমনে লেনদেন সম্পন্ন করে? দেখেন আমরা এখানে পাইছি সরাসরি লেনদেন সম্পন্ন করে, আর এখানে বলছিল যে কুরিয়ার ব্যবহার করে জিনিসপত্র আদান প্রদান করে, তার মানে এটাও কিন্তু ভুল। হ্যাঁ, 4 নাম্বার ঝুঙ্গ খরে পুরনো ব্যবসার প্ল্যাটফর্মে খাগু ওয়া ফার্নিচারের খাথুন মতো
ফার্নিচারের মতো মূলগণুল জিনিসপত্র, ফার্নিচারের মতো জিনিসপত্র খুহাল খুঁজতে, সুয়াবসুমনিদা পারা যায় না, পারা যায় না, ফার্নিচারের মতো জিনিসপত্র খুঁজতে পারা যায় না, পারা যায় তো, আমরা উপরে পড়ছিলাম না, এই যেখানে দেখেন খাজন জেফুম ইলেকট্রনিক পণ্য বা গৃহস্থলী পণ্য, আর এই যে খাগু, খাগু মানে ফার্নিচার, ফার্নিচার পাওয়া যায়, খোঁজা যায়, কেনা যায়, বাট এখানে বলছে ফার্নিচার খুঁজতে পারা যায় না, তো এটাও ভুল বলছে। আমরা উত্তর তো আগেই পেয়ে ফেলছি, আমাদের উত্তর 1 নাম্বার। তো এখন আমি এই যে প্রশ্নটা সমাধান করলাম, দেখেন যদি আপনার এই শব্দগুলো জানা থাকে আপনি ভালো বুঝবেন, আপনার সমাধান করতেও ভালো লাগবে, আর যদি শব্দগুলো জানা না থাকে Power on. আপনি ভালো বুঝবেন না, আপনার কাছে দুনিয়ার কঠিন লাগবে, এবং আপনি বুঝতে গেলে তো কলিজা ফেটে যাবে। তো এই জন্য তথ্য সংস্কৃতি আপনাদের এত ভালোভাবে আমি পড়াইছিলাম, ভেঙে ভেঙে ভেঙে, এবং আমি আপনাদের বলছিলাম যে আমি যেমনি পড়াচ্ছি ঠিক তেমনি পড়াবেন যদি প্রশ্ন ভালো বুঝতে চান। এখন আশা করি অ্যাটলিস্ট বুঝতেছেন যে তথ্য সংস্কৃতি কেন ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়া উচিত। আচ্ছা, রিডিং ছিল, চলেন লিসেনিংয়ে চলে যাই। লিসেনিংয়ে প্রথমটা তো ওই যে শূন্যস্থান শুনতে হবে, আমি এই হেডিংটা আর পড়াইলাম না, আগের অধ্যায়ের প্রথম অধ্যায়ের হেডিং আর এই হেডিং একবারে সেম টু সেম, ওইটা দেখে দেখে এটা একটু লিখে নিয়েন। আমি সরাসরি অডিও প্লে করে দিচ্ছি, এটা হচ্ছে 37 নম্বর অডিও, শুনেন। 1번부터 2번까지 এই যে এখানে বলছে 1번부터 2번까지, মানে 1 থেকে 2 নাম্বার, 1 থেকে 2 নাম্বার। না ভাই, বই থেকে হুবহু প্রশ্ন দেয় না, বইয়ের মতো দেয়, ঘুরে ফুরে দেয়, একটু চেঞ্জ করে দেয়, আবার 2-1টা হুবহুব দেয়, হ্যাঁ, বাট বেশিরভাগই সৃজনশীল বইয়ের গুলোর মতো, এই শব্দ দিয়ে, এই টপিক দিয়ে, এই গল্প দিয়ে, এই কথা দিয়ে, বাট হুবহুব এইগুলো না। 2-1টা কাকতালীয় হুবহুব হয়, বাট বেশিরভাগই পরিবর্তন করে দেয়। 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. এই যে এটা বলছে ধাওম পরবর্তী ধুতগো শুনে ভিনখানে শূন্যস্থানে আলমাজুন সঠিক খসল বিষয় খরুশিপসেও বাছাই করুন। চলেন শুনি। 1번 1 নাম্বার, 시계 এই যে দেখেন এখানে আছে শি আর 2 নম্বরে আছে গে, তাহলে উত্তর হবে 2 নাম্বার শিগে। আবার শুনুন এটা, হ্যাঁ। 1번 시계 আপনি যদি বইয়ের গুলো পারেন, যেভাবে দেউক, যত পরিবর্তন করে দেউক না কেন, আমরা ওইটা সমাধান করতে পারবো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে আসেন, খেয়াল করেন। এখানে লেখা আছে 2 নম্বরে ইগসুন এটা ড্যাশ এমনিদা। এখন ওই ড্যাশে একটা শব্দ বলবে। 1 নম্বরে আছে সিম দে, 2 নম্বরে ধাল্লিয়ক, 3 নম্বরে জি ফে, 4 নম্বরে ইয়োগুয়ান। এটার অর্থ বোঝার দরকার নাই, জাস্ট শুইনা মিলাইলেই হইব যে এখানে কি বলছে। শুনেন। 2번 2 নম্বর, 이것은 달력입니다. এই যে 2 হবে, ইগসুন ধাল্লিয়ক এমনিদা। 2 নম্বর বলছে, আবার শুনেন। 2번 이것은 달력입니다. 2 নম্বর বলছে, আশা করি বুঝতে পারছেন। তো 3 থেকে 4 নাম্বার, এই প্রশ্নের হেডিংটাও আগের অধ্যায়ের মতো হুবহুব, একটু মিলিয়ে লিখে নিয়ে না, তারপর আমি মুখে একবার বলতেছি। ধাওমূল পরবর্তীটা ধুতগো শুনে, মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক, থেদাবুল উত্তর খরুশিপসেও বাছাই করুন। তো আমরা আগে একটু প্রশ্নটা অনুবাদ করব, বুঝবো, তাইলে আমাদের ধরতে সুবিধা হবে। 1 নে হ্যাঁ হেউদে ফোনুল ছায়ো মোবাইল ফোন কিনি, মোবাইল ফোন কিনি, ছায়ো মানে কিনি। নে হ্যাঁ হেউদে ফোনুল জুসেও মোবাইল ফোন দিন, হ্যাঁ মোবাইল ফোন দিন। 3 নম্বরে আনিও না হিউতে ফোন মোবাইল ফোন, মোবাইল ফোন অপসয়, অপসয় মানে নাই। 4 নম্বরে আনিও না হিউতে ফোন মোবাইল ফোন আনিও না, না মোবাইল ফোন না, মানে না এটা মোবাইল ফোন না, এইরকম। হ্যাঁ, চলেন এখন প্রশ্নটা শুনবো, শুনে উত্তর মিলাবো।
শুনুন। 3번부터 4번까지. এই যে এটা বলছে 3번부터 4번까지 3 থেকে 4 নাম্বার পর্যন্ত। 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. ওই যে উপরে হেডিংটা বলছে, এখন আমাদের মূল প্রশ্ন বলবে, আমরা চোখ কান খোলা রাখবো। 3번. 3 নাম্বার 이건 휴대폰이에요? বলে ফেলছে, আবার শোনেন। ইগন হিউদেফোনিয়েও, এটা কি মোবাইল ফোন? 맞은 대답을 고르십시오. শুনেন। 3번. 이건 휴대폰이에요? এটা মোবাইল ফোন? না বুঝলে আপনি এই যে নিচে আসেন, নাম্বার মিলান। কোথায় গেল? ইগন এটা হিউদেফোনিয়েও মোবাইল ফোন, এটা মোবাইল ফোন। এখন এই কথার সাথে কোন বাক্যটা মিলে? এটা মোবাইল ফোন। আপনারা আমি বললাম এটা মোবাইল ফোন, উত্তরে কি বলা যায় মোবাইল ফোন কিনি? বলা যায় না, হবে না। এটা মোবাইল ফোন, উত্তরে কি বলা যায় মোবাইল ফোন দিন? হয় না। এটা মোবাইল ফোন, উত্তরে কি বলা যায় মোবাইল ফোন নাই? যদি বলতাম আছে কি নাই তখন বলা যেত। উত্তর 4 নাম্বার, এটা কি মোবাইল ফোন? না, এটা মোবাইল ফোন না। আমি বললাম ভাই এটা কি মোবাইল ফোন? আপনি বললেন না স্যার এটা মোবাইল ফোন না। 4 নম্বর উত্তর। অপশনগুলোরও অডিও এখানে আছে, আমি সময় বাঁচানোর জন্য শুনাইলাম না, আপনারা চাইলে বাসায় শুনতে পারেন, বাট অপশনগুলো না শুনলেও হয় আসলে। চলেন আমরা পরের প্রশ্নে চলে যাব, বাট আগে অনুবাদ করি। 4-এর 1, হানগুগেস ওয়াসয়, কোরিয়া থেকে এসেছি। এখন এখানে তো লিখে লিখে অনুবাদ করতেছি, পরীক্ষায় তো আর আপনি লিখে লিখে অনুবাদ করতে পারবেন না, ওখানে পড়বেন এবং মনে মনে অনুবাদ করা লাগবে। হ্যাঁ। 2 নম্বরে খুগন, খুগন মানে হচ্ছে সেটা, ইবুল, ইবুল মানে কম্বল। 3 নম্বরে ঝে আমার, খসি, খসি মানে বিষয়, অথবা এটার আর একটা অর্থ হচ্ছে জিনিস। তো আমার বিষয় বা আমার জিনিস, আনিয়েও মানে না। 4 নম্বর স্যাকসাং, টেবিলের, উইয়ে উপরে, টেবিলের উপরে, ইচ্ছয় মানে আছে, টেবিলের উপরে আছে। চলেন আমরা শুনবো এখন। 4번. শুনে না। 이건 한국어로 뭐예요? ইগন হানগুগরো মুয়ায়ো, এইটার কোরিয়ান কি? এইটার কোরিয়ান কি মানে এইটারে কোরিয়ান ভাষায় কি বলে আর কি। আবার শুনেন। 4번. 이건 한국어로 뭐예요? এইটার কোরিয়ান কি মানে এইটারে কোরিয়ান ভাষায় কি বলে? নিচ থেকে না বুঝলে দেখেন, ইগন এটার হানগুগরো কোরিয়ান ভাষায়, মুয়ায়ো কি মানে এইটা কোরিয়ান ভাষায় কি মানে এটাকে কোরিয়ান ভাষায় কি বলে? তো এইটার কোরিয়ান ভাষা কি? উত্তরে কি বলা যায় কোরিয়া থেকে এসেছি? হবে না। এটার কোরিয়ান ভাষা কি? সেটা কম্বল, এটি উত্তর। এইটার কোরিয়ান ভাষা কি? উত্তরে বলা যায় আমার বিষয় না? হবে না। এইটার কোরিয়ান ভাষা কি? টেবিলের উপরে আছে। আমি বললাম এইটার কোরিয়ান ভাষা কি, আপনি বললেন টেবিলের উপরে আছে, হয় না। এটার কোরিয়ান ভাষা কি? সেইটা, এইটার কোরিয়ান ভাষা কি? সেইটা কম্বল, সেইটারে তো কম্বল বলে আর কি। তো 2 নম্বর উত্তর। পরের প্রশ্নে যাব, এটাও ওই আগের অধ্যায়ের মতো একই হেডিং, তারপর একটু বলে দিচ্ছি। দুসারামুন, দুইজন মানুষ, মোয়াশে কি, দেহে সম্পর্কে, মারাগেসমিকা কথা বলতেছি। কি সম্পর্কে কথা বলতেছি? আপনারা কিন্তু হেডিংগুলো একটু লিখে নিন। 1 খুবচক, খুবচক মানে জাতীয়তা, নাই, নাই মানে বয়স, মূলগণ মানে জিনিসপত্র, আর ঝিকপ মানে পেশা। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে। চলেন আমরা অডিওটা শুনি। 5번. 5 নম্বর, 두 사람은 무엇에 대해 말하고 있습니까? এই হেডিংটা বলছে যে দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে। শুনেন। হ্যাঁ। 가방에 뭐가 있어요? খাবাঙে মুয়গা ইসয়, ব্যাগে কি আছে? 열쇠하고 지갑이 있어요. ইয়লসয়ে হাগো জিগাবি ইসয়, চাবি এবং মানিব্যাগ আছে। 그리고 여권도 있어요. খুরিগো এবং পাসপোর্টও আছে।
না বুঝলে এখানে তাকান, এখান থেকে দেখে দেখে পড়বেন, তারপর শুনবেন, তাইলে তো বুঝতে পারবেন। বাট আপনি যত শুনবেন, যত অভ্যস্ত হবেন, তত লিসেনিংগুলো ভালো বুঝবেন। না শুনলে, ডায়লগগুলো না শুনলে, ওই যে ডায়লগে 1-2 পড়াইছি, সংলাপে 1-2, ওইগুলো না শুনলে আপনি প্রশ্ন ধরতে পারবেন না। খাবাঙে ব্যাগে মোগা ইসয় কি আছে? উত্তর দিছে ইয়লসয়ে চাবি, হাগো এবং ঝিগাবি পেশা ইসয় আছে। খুরিগো এবং ইয়োগুয়ান্দো পাসপোর্টও ইসয় আছে। তাইলে দেখেন এখানে চাবি আছে, ব্যাগে চাবি আছে, মানিব্যাগ আছে, পাসপোর্টও আছে। তো এই জিনিসগুলো দিয়ে তাইলে কি বুঝাইলো? এটা দিয়ে কি জাতীয়তা বুঝাইলো? না। বয়স বুঝাইলো? না। জিনিসপত্র বুঝাইছে। পেশা বুঝাইলো? না। উত্তর হচ্ছে 3 নম্বর। তো প্রথম একটু কঠিন লাগতে পারে, একটু আনইজি লাগতে পারে, বাট আপনি করতে থাকেন, চেষ্টা করতে থাকেন। আমি করাইয়ে দেওয়ার পর সেইভাবে রাইখা দিলে হবে না, আমি করাইয়ে দেওয়ার পর সেগুলো আবার বাসায় চেষ্টা করতে হবে, তাহলে আপনার প্রশ্ন ধরার দক্ষতা বাড়বে। প্রশ্ন বোঝার জন্য, প্রশ্ন ধরার জন্য, ভালো করার জন্য কোনো শর্টকাট নাই। শর্টকাট খুঁজবেন, আপনার খারাপ করার সম্ভাবনা 99%। কারণ আপনি শর্টকাট খুঁজলে প্রশ্নে, পরীক্ষায় তো আর শর্টকাট পাবেন না। পরীক্ষায় কোত্থেকে আসবে, কিভাবে আসবে কেউ জানে না। এজন্য আমার কথা হচ্ছে যতটুকু পড়বেন, বুঝে পড়বেন, কষ্ট করে পড়বেন, ঘাটাঘাটি করে পড়বেন। তো আমি যেভাবে করাচ্ছি এভাবে যদি ভেঙে ভেঙে বুঝে বুঝে আপনি করতে থাকেন, দেখবেন আপনার প্রশ্ন ধরার, প্রশ্ন বোঝার অ্যাবিলিটি দিন দিন বাড়তেছে। আর শর্টকাট খুঁজলে কিন্তু সেটা বাড়বে না। যেহেতু বই পরিবর্তন হয়েছে, প্রশ্নের ক্যাটাগরিও পরিবর্তন হবে। তো এই জন্য প্রস্তুতি ভালোভাবেই নিয়ে রাখেন, বুঝে পড়েন, যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে আসুক পারবেন। বুঝে পড়বেন না, অন্যথায় কিন্তু পারবেন না। তো 1 আর 2 আমি করাই দিলাম। 3 এবং 4 অধ্যায় আপনাদের বাড়ির কাজ। 3 এবং 4 অধ্যায় প্রশ্ন সমাধান, এটা আপনাদের বাড়ির কাছে। HW চেষ্টা করবেন, যেগুলো পারবেন না আমি করাই দেব, বাট বাসায় চেষ্টা করা লাগবে। চেষ্টা না করলে কিন্তু খবর আছে। আজকে এইটুকুই রইল, সবাই ভালো থাকেন। আর যাদের কাছে কঠিন লাগছে, বুঝতে হবে যে আপনার শব্দার্থে ঘাটতি আছে। হ্যাঁ, তো সুতরাং শব্দার্থ পড়েন, যা পড়াইছি এগুলো আবার ভিডিও দেখে নোট করেন। আল্লাহ হাফিজ, বিদায় নিচ্ছি।